জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে এখনো বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন। ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি, চলছে আমদানি পণ্যের ম্যানুয়াল খালাস। বিমানবন্দরের আকাশে কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে কালো ধোঁয়া। সকাল থেকেই অনেক সিএনএফ এজেন্ট, কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মীরা জড়ো হতে থাকেন ঘটনাস্থলে। এ সময় ফায়ার সার্ভিস ও বেবি চকের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিমানবন্দরের কার্গো ভিলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এছাড়াও সকালে বিভিন্ন কোম্পানির কর্মকর্তা প্রতিনিধিরা বিমানবন্দরে এসে জানান, বিমানবন্দরে আমদানি করা তাদের প্রায় সব পণ্যই পুড়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলার কারণে শত শত কোটি টাকার ক্ষতিপূরণ কে দেবে সেই প্রশ্ন রেখে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে দুপুরের দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা ও বিজিএমইএ এর একটি প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমান চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফ্লাইট চালু হলেও শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা। শনিবার রাতের নির্ধারিত একাধিক ফ্লাইট রোববার সকাল পর্যন্ত ছাড়তে বিলম্ব হয়। বাতিল হওয়া কিছু ফ্লাইট এখনও রিশিডিউলের অপেক্ষায় রয়েছে। কিছু ফ্লাইট ছেড়ে যায় 10 থেকে 12 ঘন্টা বিলম্বে। এমনকি সকালের নির্ধারিত ফ্লাইটগুলো ছেড়ে যায় 2 থেকে 3 ঘন্টা দেরিতে। শনিবার রাত 9টা থেকে ফ্লাইট চলাচল শুরু হলেও সক্ষমতা অনুযায়ী পূর্ণ অপারেশন শুরু হয়নি। তবে দিন গড়ানোর সাথে সাথে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের পথে। সকাল 9টার পর থেকে ফ্লাইট ম্যানেজমেন্টের কাজের গতিও কিছুটা বেড়েছে। এদিকে অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরে এখনও ম্যানুয়ালি পণ্য খালাস চলছে। বিকল্প হিসেবে থার্ড টার্মিনালের পাশের কার্গো টার্মিনালে খালাসের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে কাস্টমস সিএনএফ এজেন্টরা। আমার ফ্লাইট ছিল তো সকালে, এখন দুপুরে হয়েছে, মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা এরকম ডিলে হয়েছে আর কি। আমাদের কয়টায় ফ্লাইট এটা ভিতরে ঢুকলে বলতে পারবো আর কি। গতকালকে ফ্লাইট ছিল, আমাদের এই দুর্ঘটনাটা ঘটার কারণে আমাদেরকে ফ্লাইটটা মানে ক্যান্সেল হয়ে যায়, যার কারণে আবার ওই ফ্লাইটটাই আমাদের আজকে। আমাদের বাচ্চা আছে, আমাদের সাথে মহিলা আছে, তো আমাদের খুব ভোগান্তি হইতেছে। ইসির কার্যক্রম প্রাতিষ্ঠানিক স্বৈরাচারের মতো হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, কমিশনের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। সকালে শাপলা প্রতীক ইস্যুতে কমিশনের সাথে আলাপ শেষে এ কথা বলেন তিনি। অন্যদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন নিয়ম নীতি ছাড়াই চলছে। এছাড়াও বলেন, গণভোটের আদেশ রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে দিতে হবে। যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি, মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে না। নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। গণভোটের যে আদেশটা হবে, সে আদেশটা আমরা চুপ্পুর হাত থেকে নিব না। সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস থেকে হতে হবে, যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু। সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না। নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাচ্ছে না জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স হলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে একথা বলেন ইসি আনোয়ারুল। জানান, বিতর্কিত কেউ নির্বাচনকালীন দায়িত্বে থাকবে না, আর কমিশন কোনো ব্যক্তির কাছে নয়, আইনের কাছে জবাবদিহি করবে বলেও জানান ইসি আনোয়ারুল। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনি ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিত, সব কিছু বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ,
বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে। দেশে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এক প্রশ্নের উত্তরে জুলাই যোদ্ধাদের নিয়ে করা মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এছাড়াও দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ফ্যাসিবাদের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে অশনি সংকেত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলাম অবমাননা ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না, তারা বাংলাদেশের গণতন্ত্র চান না। বাড়ি ভাড়া মূল বেতনের 5% নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে 8ম দিনের আন্দোলন ও অনশন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার বেলা 3টায় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। গেল 12 অক্টোবর থেকে আবাসন ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতার 3 দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 17 অক্টোবর দুপুরে অনশনে বসেন তারা। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়কে ভাতা বৃদ্ধিতে সম্মতি প্রদান করে অর্থ মন্ত্রণালয়। এরপরই শহীদ মিনারে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষক কর্মচারীরা। পুরো প্রজ্ঞাপনকে প্রহসন দাবি করে 20% আবাসন ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দাবি জানান তারা। একই সাথে 15% চিকিৎসা ভাতার দাবিও উঠে আসে। দুপুরে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণাও দেন তারা। চট্টগ্রাম বন্দরের মাশুল এবং বন্দরে গেট পাস ও যানবাহন প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে কার্যত অচল হয়ে পড়েছে বন্দর। সকাল থেকে বন্দরে 4 ঘন্টার কর্মবিরতি পালন করেছে সিএন্ডএফ এজেন্টরা। পরিবহন মালিক ও সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতিতে গতকাল থেকে বন্ধ রয়েছে সড়ক পথে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি ও সারা দেশে পণ্য পরিবহন। কোনো গাড়ি বন্দরে না ঢোকায় রপ্তানি পণ্যের শিপমেন্ট ব্যাহত হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে বর্ধিত ট্যারিফ স্থগিত করা না হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়ার আলটিমেটাম জানিয়েছেন পোর্ট ইউজার্স ফোরাম। আজ এই সংকট নিরসনে বৈঠক ডেকেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। খুব দ্রুত এর সমাধান না হলে দেশের ব্যাপক ক্ষতির মুখে পড়বে আমদানি রপ্তানি বাণিজ্য। যথাসময়ে পণ্য পাঠাতে পারলে রপ্তানি ক্রয়াদেশ বাতিল এবং কাঁচামাল সংকটে ব্যাহত হবে শিল্প কারখানায় উৎপাদন, বাড়বে পণ্যের দামও। ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত 15 অক্টোবর থেকে 52টি সেবা খাত গড়ে প্রায় 41% হারে বাড়িয়ে নতুন মাশুল কার্যকর করে বন্দর। একই সাথে গেট পাস ও পরিবহন প্রবেশ ফি বাড়ানো হয়েছে 4 গুণ থেকে 10 গুণে। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনের পর ব্রিফ করছেন বিজিএম এর প্রতিনিধি দল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
আপনাদের কি মনে হচ্ছে বেসিক্যালি এটা গভর্নমেন্টে দেখবে সেগুলো, এটা আমাদের আমরা বলতে পারবো না। আমরা শঙ্কিত আঘাত আসতেছে, এটার জন্য আমাদের আসলে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। আমাদের পরে সরকারের এক্সট্রা কনসিডারেশনে আসতে হবে। কারণ দেখেন, এই যে বুধবারে একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্ট গুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আজকে আমরা যেটার ভিতরে যাচ্ছি, আমি বলি বিইং এ বিজিএমইএ বোর্ড, আমি এক ব্যক্তিগত বলে আমার 26টা কনসাইনমেন্ট ছিল। এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে, যেটা ক্যালকুলেশন করছে 1 বিলিয়নে যে এটা মানে কভার হবে এটাও না। আমার মনে হচ্ছে না উপদেষ্টা ভিতরে আছে। যাক, আমাদের মাননীয় উপদেষ্টা ভিতরে আছেন, উনি আমাদেরকে আমাদের সাথে বসছে, আমরা যখন পাবো আমরা আপনাদেরকে অবগত করবো। সেটা এই যে এত কিছু ইনসিডেন্ট হচ্ছে, এই ইনসিডেন্ট গুলোর জন্য আলটিমেট দায়বদ্ধতা সব চলে এসে ব্যবসায়ীদের কাঁধে। এটার যে লাইবিলিটি, রেসপন্সিবিলিটি কিন্তু সরকার এটার কোনোভাবে নেয় না। এটা যেন সরকার আমাদের পক্ষে আগায় আসে, এটা আমাদের বিনীত আবেদন। ধন্যবাদ। বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনের পর ব্রিফ করছে বিজিএমইএ প্রতিনিধি দল, যুক্ত ছিলাম সেখানে। কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়া বাড়িতে 3 দিনের সাধু সঙ্গ শেষ হচ্ছে আজ। সঙ্গ ছেড়ে আপন নীড়ে ফিরে যাচ্ছেন সাধু বাউলরা। বিদায় বেলায় অশ্রুসিক্ত চোখ তাদের। নানা আনুষ্ঠানিকতায় সাধু সঙ্গের পর বাউল সাধকরা ফিরছেন যার যার গন্তব্যে। 3 দিনের স্মরণ উৎসবে লালন সাঁইজির মানবতার বার্তা ও দর্শন ধারণ করেন ভক্ত অনুরাগীরা। লালনের গান, বাণী ও সাধু গুরুদেবের জীবনাচরণের পালায় জমে ওঠে স্মরণোৎসব। এবারের লালনের আয়োজনে ভিড় ছিল অন্যবারের চেয়ে বেশি। এবারই প্রথম আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস ঘিরে রাষ্ট্রীয়ভাবে সাধু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেছেন লক্ষাধিক মার্কিন নাগরিক। স্থানীয় সময় শনিবার সকালে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে ট্রাম্প বিরোধী এই নো কিংস বিক্ষোভের অংশ হিসেবে 2500-এরও বেশি র্যালি বের করেন আয়োজকরা। এরপর গণতন্ত্র ও সংবিধানের গুরুত্ব বহন করে এমন বিভিন্ন লাইন লেখা প্ল্যাকার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রধান সড়ক ও সাবওয়েতে অবস্থান নিতে দেখা যায় বিক্ষোভকারীদের। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন চারদিক ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।